শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওহিদুর রহমান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল সোশ্যাল মিডিয়া থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি এবং সাথে আমাদের জনাব আপনার নামটা একটু বলবেন। আমি মোহাম্মদ আল মামুন। আল মামুন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা টেবিল টকসের মধ্যে বসেছি। তো সেই ক্ষেত্রে ওহিদুর ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক ফরাদ ভাই, বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা আপনি সরাসরি আমাদের চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত ওহিদ ভাই, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা এরকম একটা ভালো যাচ্ছে না, কেননা ফিডের দাম বাড়তি, বাচ্চার দাম বাড়তি, অথচ মুরগির বাজার অনেক নিচু, যার কারণে খামারিরা দিনে আর দিন কমতে আছে, দেউলি হয়ে যাওয়ার পথে। অথচ কোম্পানি তাদের ব্যবসা তারা করিয়েই নিতে আছে, বাচ্চার দামও হাই রাখছে, খাবার দামও হাই রাখছে, আমাদের তো কিছু করার নাই। আমরা যে কিভাবে টিকে থাকবো, কেননা খামারি নিয়ে তো আমরা লড়ি। সরকার যদি এদিকে নজর দিত তাহলে একটু ভালো হইতো আমাদের জন্য, খামারের জন্য। কোম্পানি ব্যবসা করুক, সে কোটি কোটি টাকা ক্যাশ কাটায় ব্যবসা করবে, কিন্তু যাতে সবাই চলতে পারে। ওয়াহিদ ভাই খুব সুন্দর একটা কথা তুলে চলেছেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনার মূল কথাগুলি তুলে ধরার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো স্যার পর্যন্ত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যেভাবে ঊর্ধ্বগতিতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাতে কিন্তু একসময় আমরা দেউলিয়া হয়ে যেতে হবে। যে কথাটা আপনি তুলে ধরলেন, আমি টেবিল টকশোর মাধ্যমে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আর না হয় সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হচ্ছে মাথা নত করে না এবং করবেও না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আপনি কোন কোন কোম্পানির ফুডগুলি আছে সেই কথাগুলি আপনি তুলে ধরবেন আমার চ্যানেলে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমার আফতাব ফিড বিক্রি করি আর সিপি বাংলাদেশ। ওকে, এই হ্যাঁ বলেন। আর ওষুধ বিভিন্ন কোম্পানি, এসকেপ, স্কোয়ার, রেনাটা, একমি ঔষধ এইগুলাই বিক্রি করি। একমি ফিড, এই দুই কোম্পানি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে 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 কোম্পানিগুলি নিয়েছেন আপনি, এগুলি কিন্তু একটা বিগ একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে? তো কোম্পানি থেকে কিন্তু কিছু পায়ে রুটি দেওয়া থাকে। আপনি কি ডিলারশিপ নিয়েছেন না ডিলারশিপ নিয়েছেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ডিলারশিপের মধ্যে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সরকার এই কোম্পানি থেকে কিন্তু আপনার একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে, সিঙ্গাপুর টোর অথবা মালয়েশিয়া টোর অথবা উমরা হজ। মনে করেন যে বাংলাদেশের মধ্যে কিছু জায়গা আছে, মনে করেন বান্দরবান, সুন্দরবন, রাঙামাটি, কক্সবাজার, এইগুলি দিয়ে থাকে কোম্পানি থেকে। এই পর্যন্ত আপনি পেয়েছেন কিনা? কোম্পানি দিচ্ছে, কিন্তু এবার আমার বলছে যে যদি আমি 200 বা 250 টনের উপরে যাই সেক্ষেত্রে আমার কক্সবাজার নেওয়া হইবে, এর বেশি নিলে দেশের বাহিরে, মানে যত খাবার বেশি চালাইতে পারবে অত ট্যুরের ইটাও বাড়িয়ে যাইবে, মানে বাজেট অনুসারে। আপনাকে খুব সুন্দরভাবে প্রস্তাবনাটা তুলে ধরেছেন ওহিদ ভাই, আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী আমি জামান সাহেবের কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি একটু চ্যানেলে তুলে ধরবেন আপনার মনের অনুভূতি কী আছে, কোন সেক্টরটা নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। জানাব, আমি খাবার সাপটাও বলবো, কারণ মুরগি যদি কম টাকায় বিক্রি করে কিন্তু তাহলে তো খাবারের দাম বেশি, তাহলে খামারি লস। যাতে খাবারের দাম, মুরগির বাচ্চার দাম কমানো হয়। আর বর্তমানে আমাদের যে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে, ছাত্রদের ভালো পড়ায় না, তাদের স্কুলে কিন্তু প্রাইমারি ছাত্র তেমন একটা নাই, কিন্তু তারা জেনে শুনে একটা গ্রেডে ভর্তি হয়েছে, আবার সেই গ্রেড পরিবর্তন হলে আন্দোলন করতেছে। গ্রেড পরিবর্তন যদি করতে হয় সরকার বিবেচনা করবে, কিন্তু তারা পরীক্ষা বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করতেছে, এটার পক্ষে আমি না। জেনে শুনে ভর্তি হয়ে তো আন্দোলন করা সরকারের বিপক্ষে দেওয়া ঠিক না। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা কথা আছে, গ্রন্থগত বিদ্যার পরে হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, ঠিক আছে? আপনি যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমরা যে লেখাপড়া করছি এখন, লেখাপড়ার যে একটা মান, হ্যাঁ, এই মানটা কিন্তু আমাদের দিন দিন আমরা হারিয়ে ফেলছি, ঠিক না? আর না হয় একদিন দেখা যাচ্ছে যে আমরা কি হয়ে যাব, আমরা ব্যস্ত চলে যেতে হবে আমাদের ছাড়া। কারণ একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড যদি এখন ছাগলের মেরুদণ্ড হয়ে যায় তাহলে তার হলো না, ঠিক আছে? তো বাচ্চাদের বর্তমানে খুবই নিম্নমানের লেখাপড়া, প্রাইমারি শিক্ষকরা
তো সেক্ষেত্রে ওয়াহিদ ভাই আমাদের এই যে নুরানি মাদ্রাসাগুলা আমি যাবেন প্রতিটা মাদ্রাসায় ছাত্র আছে 100-200 রাইট 50 জন নিচে right. আর একটা প্রাইমারি স্কুলে তারা তো বেতন বাড়ানোর লোক আন্দোলন করে অথচ যাই দেখেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 90% প্রাইমারি স্কুলে 5 জন 7 জন ছাত্র পাওয়া যাইবে এক এক ক্লাসে। রাইট এই যে তারা বেতন দাবি করছে ওইভাবে ছাত্রগুলো টানিয়ে আনুক ঠিক মতো পড়াও তাহলে তো নুরানি মাদ্রাসায় যাওয়ার দরকার হয় না। ও জায়গায় আমরা বাচ্চা কাচ্চা দিয়ে এই কারণে যে যাতে ভালোভাবে একটা শিক্ষিত হয়ে উঠতে পারে কিন্তু আপারা বা স্যাররা তারা চিন্তার বেতন তো পাইতেই আছে ঘুমাই ঘুমাই বেতন নেবে 9টায় আইবে 10টায় ঠিক মতো ক্লাস নেবে না এই ড্রাইভার কে নেবে? এই আমাদের বাচ্চারা ঠিক মতো স্কুলে যে লেখাপড়া করতে পারতেছে না বাধ্যই আমরা নুরানি মাদ্রাসায় অগ্রসর হইতে সবাই এটা সরকার তো এদিক নজর দেওয়া উচিত আর নাহলে স্কুলগুলো সব নুরানি মাদ্রাসায় পরিণত করে দিক হুজুররাও থাকবে এবং স্যাররাও থাকবে। রাইট এক্স্যাক্টলি আপনার সাথে আমি সহমত পোষণ করছি। টেবিল টকশোর মধ্যে বাঘা বাঙালির মতো একটা কথা তুলে ধরেছেন সেই ক্ষেত্রে আমি বলবো বলবীর বল উন্নতম মসির শির নেহারিও নত শির ওই শিকর হিমাদ্রি গোলক দোলক গোলক বেদিয়া খুদার আসন আরস্টে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। কে বলেছে আমাদের ওয়াহিদ ভাই নাই, ওয়াহিদ ভাই আছে আমাদের বাংলায়। আপনি যে কনসেপ্টটা তুলে ধরেছেন আপনার সাথে আমি অবশ্যই একমত পোষণ করছি, কেননা কুল্লে নাফসিন জায়গাতুল মউত প্রত্যেক নরনারীর মৃত্যু সাক্ষর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইয়ে করতে হবে যে এখন এডুকেশন যেভাবে চলছে এখানের মধ্যে একসময় দেখবো যে এখানের মধ্যে ককটেল ফুটাফুটি হবে, রাইট? একসময় দেখা যাচ্ছে যে আমাদের যেমন কিছুদিন আগে মাইলস্টোনের স্কুলের ঘটনা তৈরি হয়েছে, এইভাবে ধসে যাবে আমাদের ছেলে মেয়ে। টাকা তো কিন্তু সরকারিভাবে ওনারা নিয়ে যাচ্ছে। এখানে আমার কথা হচ্ছে যে একটা প্রাইভেট স্কুলের মধ্যে দেখেন তারা ঘুরে ঘুরে 5 জন ছাত্র তৈরি করতে ভালো একটা টিচিং দিচ্ছে কিন্তু আমাদের এই প্রাইমারি লেভেলে সবগুলো কোম্পানি বানাইছে সরকার যে ছাত্রের উপরে নির্ভর করে বেতন হইবে, রাইট এক্স্যাক্টলি। যে আন্দোলন করে সরকার আন্দোলন করে বেতনই পাবে না, যে তাদের পার ছাত্র একজন দেখাইতে পারলে 2000 বাড়বে এর মধ্যে ছাত্র অনুপাতে বেতন বাড়াই। এই 5 বছর তো কিছু স্কুল না আমাকে বড় স্কুলে পড়াই নাই বড় করতে হলে মনে হয় 5-7 নাই 5-7 নাই কিছু। জি আমাকে ওই বড় মিরাবাড়ি বড় করতে খালি ওখানে দেখবেন যে খালি শিক্ষকেরা বসে আছে, কোনো ছাত্র নাই, সব ছাত্র গাড়িতে করে অটো ওইতে নুরানি মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। অবশ্যই এই হুজুররা বেকার করতে আছে, এরা ঠিকই তো ছাত্র পড়াইতে নুরানি মাদ্রাসায় অটো ভরে ভরে সকাল নিয়ে যাচ্ছে, তারা এখানে শত ছাত্র, কিন্তু আমাদের প্রাইভেট স্কুলে কোনো ছাত্রই এখন যাইলে পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে, খুব কথাগুলো তুলে ধরেছেন, টক শো খুব জাঁকজমকভাবে যে তুলে ধরেছেন। ওয়াহিদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনাকে অশেষ ধন্যবাদ কাকা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আপনারা যে কোনোভাবে কথাটা বলছেন এরকম যদি 2-4 জন 5 জন যদি কথাগুলি যদি চ্যানেলে তুলে ধরে তাহলে অবশ্যই দেশে শিক্ষিত বাড়বে, অনেক ছাত্ররা ভালো একটা পরিবেশে গড়ে উঠতে পারবে। কেননা সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো, ঠিক আছে? মা সুশিক্ষা হোক সহশিক্ষা হোক মা তো মায়ের বিকল্প কোনো কিছু নাই। ওয়াহিদ ভাই আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন এবং আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর না হয় আমরা সাংবাদিকরা আমরা মানববন্ধন আপনাদের সাথে করতে বাধ্য হব, শুধু এটাই নয় এই যে আমরা মানববন্ধন প্রতিটা স্কুলে উচিত একজন হুজুর দেওয়া সরকারি, কেননা হে ওই নুরানি ওই সাবজেক্টটা পড়াইবে। রাইট এক্স্যাক্টলি, খুব সুন্দরভাবে ওয়াহিদ ভাই কথাটা তুলে ধরেছেন। আর আমি একটা ক্ষুদ্র সাংবাদিক হিসেবে একটা কথা বলবো যে সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারোর হচ্ছে মাথা নত করে না এবং করবেও না। আমার এই চ্যানেলে আপনার আজকে রাত্রে 11:15 প্রচার হবে। প্রচার হওয়ার পরে যদি আমাকে যদি ভাইরাল করে বা আমার চ্যানেলকে যদি ভাইরাল করে আমি আরও বেশি খুশি হব, ঠিক আছে? যতই ভাইরাল করা হবে ততই আমাদের দেশ উন্নতির দিকে আসবে। তো আমরা সবাই মিলে কথা আছে ইউনিটি স্ট্রেংথ, একতা এই বল, চলুন আমরা লাল সবুজের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তার পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমরা একটু ফিডের মধ্যে একটু চলে আসছি, এখান থেকে ডেলিভারি ওয়াহিদুজ্জামান ভাই আপনাদের এগুলি কোথায় কোথায় যাচ্ছে? এগুলা গ্রাম অঞ্চলে এই যে যারা মুরগির বাচ্চা পালে এইসব জায়গায় যায়, দেখা গেছে কেউ 500, কেউ 1000, কেউ 1500, কেউ আবার 200, 100, গরিবই এই জগতে যারাই মুরগি পালে সবাই গরিব, আশা করিয়া 200-500 বাচ্চা পালে স্বাভাবিক হওয়ার জন্য যে পেটে 2টা ডাল চাল দিয়ে খাইতে পারে
এই আশাই মুরগি পালা কি, অথচ কষ্ট মষ্ট করে দেখা গেছে 1 মাসে 500 মুরগি পাইলা 5,000 টাকাও ব্যবসা হয় না। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আমরা ডিলার, আমাকে কিছু হইতে আছে আর কোম্পানির হইতে আছে, কিন্তু খামারিরা তো দেউলি হইতে আছে দিনে দিন। আমি কি করবো? আমি তো হিসাব করে দেই আমার খাতায় যে কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা আমার আসল গেলে। এখন তো হয় না, এখন চোর মাঝে মাঝে আমার কষ্ট লাগে তাদের কষ্ট দেখে, যে খাদ্যে ফিড্যে 2 টাকাও লাভ হয় না। রাইট, এক্স্যাক্টলি। একটি কথা আছে, এখন কি করবে? কোম্পানি তার গতিতে চলতে আছে, সরকারও এদিকে অতটা নজর দেয় না। হয়তো মুরগির দাম বাড়াই দিক, সরকার একটা নির্ধারিত করে দিক, আর নাহলে বাচ্চা খাবার নির্ধারিত করে দিক, সবাই যেন কম বেশি লাভ হয়। তাইলে আমারও লাভ লাগবে না, আর একদম যেন ওই সমান সমান হয়, তাও লাগবে না। মানে মিলেই দিলেই সবাই যেন বাচ্চা খাইলেই বাচ্চা থাকতে পারি। টকশো খুব জাঁকজমটভাবে উঠেছে। আমি ওয়াহিদুজ্জামান ভাইকে একটি কথা বলবো, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও ওয়াহিদ ভাই, ঠিক আছে, আজকে ভূপেন হাজারিকার এই গানটি আপনি বাস্তবে তুলে ধরেছেন যে মানুষ মানুষকে সেবা দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের দেশকে, আজকে যে দেশ বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। হ্যাঁ, আমাদের 70% কৃষিজীবী আমাদের লোক, ঠিক আছে। আমাদের আদি দাদা দাদি আমরা কি নিয়ে চলেছি? লাঙ্গল নিয়ে চলেছি। আমাদের ওইখান থেকে কিন্তু আমাদের ট্র্যাডিশনালটা আসছে। তো সেই সুবাদে আপনি বজ্রকণ্ঠে যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন আছে কি, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনি কিভাবে আগামী দেখতে দিনে চান আপনার রাজনীতিক ছাড়া তো আর দেশ চলে না। হ্যাঁ। আমার মতে যে সরকারি আসুক, আসুক, হ্যাঁ, যা দেশে যেন এই ফেসিস আমলে যে দুর্নীতিগুলো করিয়ে গেছে, Right, exactly. এইটা আমি আমার মন দিকে পছন্দ করি নাই। কেন যে সরকারি আসুক, হ্যাঁ। জনগণের দিক তাকায়, গরিবের দিক যেন তাকায়, তারা যেন এই দেশটা দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় নেতারা টাকা পাচার করছে, এইটা না করতে পারে। কেননা এই টাকাটা তো দেশের সম্পদ। এই হ্যাঁ। দেশে যদি এই টাকাটা আমরা আজকের ব্যয় করতে পারতাম, সবাই ভালো থাকতাম। Right, রাস্তাঘাটে একটা এই রাস্তায় পেজ আমরা দিতে আসি, অথচ বাজেটের চাইতে অনেক পাতলা দেয়। এই টাকাটা কোথায় যায়? মেইন তো যারা সরকারি চাকরিজীবী তারাই খায়। কেন ইঞ্জিনিয়ার যদি পাস না করে, তা আমরা কি খাইতে পারতাম? এই কন্ট্রাক্টররা না, মেইন ওই যে ইঞ্জিনিয়াররা এই জায়গায় দুর্নীতিটা করে। দুর্নীতি করে। কেননা এরা ঠিক মতো যদি পেজ দেয়, হ্যাঁ। তাহলে বিদেশি রাস্তার মতো হয় যে বাজেটটা হয়। Right, কিন্তু আমাদের এদেশে কন্ট্রাক্টরকে চাইতেও মেইন হইছে ইঞ্জিনিয়াররা, এরা বেশি খাইয়া লায়, যারা সরকারি চাকরিজীবী। প্রত্যেকটা সেক্টরে সরকারি চাকরিরা দুর্নীতি করে। আমরা দেখবেন প্রত্যেকটা সেক্টরে। Right, এই জায়গায় জনগণের দোষ দিয়ে কোনো লাভ নাই। কেননা প্রতিটা সেক্টরে সব সরকারি চাকরিজীবীরা দুর্নীতিবাদ। রাইট, এক্স্যাক্টলি। আমি সহমত করছি। কেননা এরা যদি ঠিক হয়ে যায়, আজকে যে জনগণ হ্যাঁ। সবাই ঠিক হয়ে যায়। আপনি যে কথাটা আপনি ডেভিড টকশোর মধ্যে তুলে ধরেছেন, আমরা এখন এমডিজি গোল ডান করেছি, এখন এসডিজি গোলে চলে আসছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মেইন ইয়ে হচ্ছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। অতএব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বড় বড় যারা ইঞ্জিনিয়ার আছে, এলজিডি বলেন, পিডব্লিউডি বলেন, গণপূর্ত বলেন, পূর্ত ভবন বলেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ইঞ্জিনিয়ারদের ডয়ারের মধ্যে টাকা, পকেটের মধ্যে লাখ জি, লাখ টাকা, এরাই তো হ্যাঁ, মেইন দুর্নীতিবাদ। দুর্নীতিবাদ। ওদেরকে যতক্ষণ পর্যন্ত আমি যাইবেন একটা পাসপোর্ট অফিসে, দেখবেন ওই জায়গায় আছে। আছে। যাইবেন একটা রেজিস্ট্রি অফিসে, 2.5% তাদের কিতে লাগে। 9% সরকার নেই পে অর্ডার, 2.5% অফিস খরচা লাগবে, কিতে লাগে, তাদের সরকার বেতন দেয় না। রাইট, অফকোর্স। খুব সুন্দর একটি কথা বলেছেন। আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ওয়াহিদ ভাই যে কথাগুলি তুলে ধরেছে, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে এবং আমি একমত। একমত আছেন। ওয়াহিদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি আপনি সাক্ষাৎকারটুকু এবং প্রামাণিকটুকু দেখে নেবেন। আর জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। আগামী দিন সকাল আপনার পত্রিকাতে আপনার যে কথাগুলি তুলে ধরেছেন এগুলি চলে আসবে। আর দয়া করে যাবেন আমরা সাংবাদিকরা যাতে পিছনের মধ্যে না হয়, আমাদের সাগর রুমির মতো যাতে আমাদের হারিয়ে না যেতে হয়, অথবা প্রথম আলোর সাংবাদিক যে